আসসালামু আলাইকুম। আমি সালমা সুলতানা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে বলছি। আমি এখানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। আমার ইউনিভার্সিটির নাম লিম কোকুইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। আর এই মুহূর্তে আমি বসে আছি মাসা ইউনিভার্সিটিতে। আমার অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানিত এবং অনেক প্রিয় স্যার প্রফেসর ডক্টর মেজর মোহাম্মদ আবুল বাশার স্যার। উনি এখানে আছেন হেড অফ মেডিসিন, ফ্যাকাল্টি অফ মেডিসিন মাসা ইউনিভার্সিটিতে। এটা মালয়েশিয়া কুয়ালালামপুরে পড়েছে। আজকে স্যারের সাথে বসবো। স্যারের যে সফলতার পেছনে নিশ্চয়ই সুন্দর একটা গল্প আছে, সেটা জানবো এবং আপনাদেরকেও জানাবো। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে এটা ভেবে যে আপনার মতো একজন সফল ব্যক্তির অনেক কথা জানতে পারবো এবং অন্যদেরকেও জানাতে পারবো ইনশাল্লাহ। জি, এটা আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। প্রথমে আমার জানতে ইচ্ছা করছে স্যার, আপনার ছেলেবেলা কোথায় কেটেছে এবং কীরকম কেটেছে, যদি একটু বলতেন প্লিজ। জি ধন্যবাদ। আমার ছেলেবেলা সেই অতি পরিচিত গ্রাম বাংলা বলতে যা বোঝায় বাংলাদেশের, সেখানেই আমার জন্ম। আর কুমিল্লা জেলার সুয়াগাজী এলাকা বলে আমার গ্রামের নাম, দরিপুটো গ্রাম। তো সেখানেই আমার জন্ম এবং সে সময়ে এটা প্রাক বাংলাদেশ বলা যায়, পাকিস্তান বলে আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন বাংলাদেশ আর আজকের বাংলাদেশের গ্রামীণ যে চিত্র তার সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, কেন আপনি আপনার ক্যারিয়ারে একজন ডাক্তার হবেন বেছে নিলেন এবং এ ব্যাপারে কে আপনাকে অনুপ্রাণিত করেছে স্যার? ধন্যবাদ। মূলত আমার মায়ের সার্বক্ষণিক অনুপ্রেরণায় আমি উদ্বুদ্ধ হয়েছি। একটা ঘটনা, আমার মা আমাদেরকে সবসময়, আমরা যখন খুব ছোট্ট ছিলাম, উনি অনেক গল্প করতেন যারা পৃথিবীতে সফল আমাদের সমসাময়িক সমাজে ওই সময় যারা ছিল। তো এগুলো শুনে শুনে আমাদের কিশোর মনে বড় হওয়ার একটা স্বাদ জেগেছে। একদিন আমার মা অসুস্থ হয়ে তিনি তখন কুমিল্লা শহরে যান। সেখানে ওই সময়ের খুব নামকরা ডাক্তার ডক্টর আব্দুল মান্নান, ওনার কাছে চিকিৎসার জন্য। এবং মূলত সেখানে প্রথম সরেজমিন একজন ডাক্তারের সাথে দেখা হয় এবং বলা যায় যে সেটাই আমার হৃদয়ে অঙ্কুরোদ্গম সৃষ্টি করে ডাক্তার হওয়ার পেছনে। এবং পরবর্তীতে আমার মা এবং বাবার দারুণ অনুপ্রেরণা ছিল আমি যেন সেই ডাক্তার আব্দুল মান্নানের মতো একজন ডাক্তার হই। বলতে পারেন সেটা একটা অন্যতম প্রেরণা ডাক্তার হওয়ার পেছনে। আচ্ছা, না আসলে এই ব্যাপারে আন্টিরও অনেক অবদান আছে বলতে হয়, আলহামদুলিল্লাহ। স্যার, আর্মিতে যোগ দিলেন সেটাও কি নিজের ইচ্ছা ছিল নাকি পরিবারের ইচ্ছা ছিল? ধন্যবাদ। না, সেনাবাহিনীতে আমি প্রণোদিত হয়েই যোগ দিয়েছি। আপনি জানেন সেনাবাহিনীর জীবন অত্যন্ত গুছানো, অত্যন্ত আকর্ষণীয় এবং সেনাবাহিনীর জীবন প্রক্রিয়া এগুলো দেখেই আমি খুব আকৃষ্ট হয়েছি তখন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য। বলতে পারেন পারিবারিক কোনো অনুপ্রেরণা নয়, ব্যক্তিগত আকাঙ্ক্ষায় সেনাবাহিনীতে আমি অংশগ্রহণ করেছি। কত বছর আর্মিতে ছিলেন এবং পরবর্তীতে কি ভেবে সিদ্ধান্ত নিলেন যে আপনি দেশের বাইরে ক্যারিয়ার গড়তে চান? আমি 21 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেছি বিভিন্ন পদে। আমি জয়েন করেছি একজন ক্যাপ্টেন হিসাবে আর্মি মেডিকেল করে, এবং আমি মেজর হিসাবে আমি স্বেচ্ছায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে 21 বছর চাকরি করে অংশগ্রহণ করি 2005 সালে। মাশাআল্লাহ, অনেক বছর মানে জবে ছিলেন। যখন মালয়েশিয়াতে এসে কাজে যোগদান করলেন তখন এখানকার পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল স্যার? না, মূলত আমি মালয়েশিয়ায় আসি একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি মেম্বার হিসাবে, এবং সেই বিশ্ববিদ্যালয়টা খুব পরিচিত, ইউনিভার্সিটি ইন এ গার্ডেন। অত্যন্ত সুদর্শন, সাজানো গুছানো এবং সমুদ্রের তীরে
এই সব মিলে আমার খুব আকর্ষণীয় ছিল এই বিশ্ববিদ্যালয়ে যখন আমি অফার পাই। আর যেহেতু ওইখানে মূলত স্কুল অফ মেডিসিন তার প্রথম শুরু করে, এবং এটাও আমার একটা সৌভাগ্য বলতে পারেন যে মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ মেডিসিনের প্রথম আমি সেখানে যোগদান করেছি। সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ছিল ইংরেজি, যার কারণে যেহেতু আমি আমার পেশায় সেখানে এমডি ডিগ্রি এবং অন্যান্য মেডিকেল ডিগ্রিতে আমি শিক্ষকতা করেছি, সেজন্য আমার কোনো ব্যাক পেতে হয়নি। বরং এখানকার পরিবেশ অত্যন্ত অনুকূল ছিল, খুব সহায়ক ছিল। বিশ্ববিদ্যালয় থেকে সবসময় আমাদেরকে সহযোগিতা করেছে, সমর্থন দিয়েছে। আমি এই জন্য কোনো প্রকার অসুবিধার সম্মুখীন হইনি মালয়েশিয়া এসে। বাহ, খুবই সুন্দর বলেছেন স্যার, খুবই ভালো লাগলো শুনে। স্যার, সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত করার জন্য আপনার কৌশল কি ছিল? স্বাস্থ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা মানুষ যেমন এই বাতাসে থেকে বাতাসের কথা ভুলে যায়, মানুষ তার জীবন থেকে তার নিজের স্বাস্থ্য সম্পর্কেও তেমনি উদাসীন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি সবসময় যখনই সুযোগ পেয়েছি মানুষের কাছাকাছি এসেছি। মানুষকে স্বাস্থ্য অত্যন্ত একটা সবচেয়ে মূল্যবান সম্পদ বলা যায় মানব জীবনের, সেটা হলো স্বাস্থ্য। এবং সেখানে মানুষকে তার দৃষ্টি নিবদ্ধ করার এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছি কীভাবে স্বাস্থ্যের ব্যাপারে যত্ন নেওয়া যায়। যারা সাধারণ মানুষ, আমরা হেলথ প্রমোশনের জন্য কাজ করেছি। যারা আমাদের রোগী, তাদেরকে সবসময় আমরা বলি যে উপদেশ দিয়েছি তারা যেন আরও বেশি স্বাস্থ্য ব্যাপারে সচেতন হয়। তাদেরকে উপদেশ দিয়েছি যেন তারা তাদের পরিবারের অন্য সদস্য যারা আছে তাদেরকে নিয়ে যেন তাদের স্বাস্থ্যের বিষয়টা তারা অগ্রাধিকার দেয়। খুবই সুন্দর বলেছেন স্যার। একজন সফল ডাক্তারের কি কি প্রয়োজনীয় গুণাবলী থাকা উচিত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। সফল ডাক্তারের জন্য আমি বলবো যে একজন ডাক্তারের কাছে সমাজ থেকে কি প্রত্যাশা। একজন ডাক্তার তার পেশাগত তার উৎকর্ষ থাকতে হবে, রোগীর সাথে তার সুন্দর কমিউনিকেশন থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে এবং পেশাগত দক্ষতার চাপ থাকতে হবে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন একজন ডাক্তারের মাঝে থাকে তখনই তিনি সফল হতে পারেন। জি স্যার, খুবই সুন্দর বলেছেন স্যার। এটা আমার আর একটু জানার খুব আগ্রহ যে একজন প্র্যাকটিসিং ডাক্তার এবং একজন অধ্যাপক হিসাবে কিভাবে আপনার দায়িত্বের ভারসাম্য বজায় রাখেন, যদি একটু বলতেন প্লিজ। জি, এখানে একই আমাদের প্রফেশনাল ফিল্ডে দুটি অংশ। একটি বলতে পারেন যে চিকিৎসা ক্লিনিক্যাল ফিল্ড, আর আরেকটা বলতে পারেন আমাদের একাডেমিক ফিল্ড। একাডেমিক ফিল্ডেও আমরা এখানে যারা আছে তাদেরকে আমরা আমাদের প্রফেশনাল ফিল্ডের জন্য ট্রেনিং দিয়ে থাকি। এই জন্য বলতে গেলে এখানে এটা আলাদা করা যায় না যে ডাক্তারদের যে প্রশিক্ষণটা, হাতে কলমে প্রশিক্ষণ, রোগীদের নিয়ে হাসপাতালে যে প্রশিক্ষণ, এই জন্য চিকিৎসা এবং প্রশিক্ষণটা পাশাপাশি চলে। সেখানে আমি মনে করি যে সাধারণ বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম এবং এখানকার যে পেশাগত শিক্ষা কার্যক্রম, এখানে একটু ভিন্নতা আছে। আচ্ছা স্যার, আপনি কি আপনার চিকিৎসা অনুশীলন বা একাডেমিক ক্যারিয়ার থেকে একটি বিশেষভাবে স্মরণীয় মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করতে পারবেন? জি, ধন্যবাদ। আমার অনেক স্মরণীয় মুহূর্ত আছে একজন চিকিৎসক হিসাবে। আমার প্রায় আজকে 36 বছর এই পেশাগত জীবনে, যখন বিশেষ করে আমি খুব এটা অত্যন্ত প্রীতিকর অভিজ্ঞতা রোগীদের সাথে, যখন একটা রোগী সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আমি তখন 1994 সাল সম্ভবত বাংলাদেশ নেভি হাসপাতাল চিটগাংয়ে আমি ছিলাম। আমি বিকালে এরকম রাউন্ডে এসেছি, তখন একটা অ্যাম্বুলেন্সে একজন রোগী নিয়ে আসে। তিনি ছিলেন একজন সিকিউরিটি গার্ড। তিনি সেখানেই কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে এবং সৌভাগ্যক্রমে আমি তাকে রিসাসিটেট করি। এবং আমার এটা খুব ভালো লেগেছে, ভালো স্মৃতি, যে তিনি আবার তার কাজে ফিরে যেতে পেরেছেন, তার পরিবারের মাঝে ফিরে যেতে পেরেছেন। একজন ডাক্তার হিসেবে আমি নিজেকে এই জন্য খুবই যেমন আনন্দিত তেমনি সার্থক মনে করি। অসাধারণ, সত্যি অসাধারণ। স্যার, মেডিকেল ছাত্র বা উচ্চাকাঙ্ক্ষী ডাক্তারদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার দর্শন কি, যদি একটু বলতেন।
জি, ধন্যবাদ। আমি যেহেতু দীর্ঘদিন এই পেশাতে জড়িত আছি একাডেমিক অ্যান্ড ক্লিনিশিয়ান হিসাবে, এটা আমার দায়িত্ব, আমার লিগেসি রেখে যাওয়া আমার প্রফেশনাল ফিল্ডে। তো এই জন্য যারা আজকে আমরা বলি যে উই আর ট্রেনিং টুমোরোজ ডক্টর টুডে, তাদেরকে আমরা আগামী দিনের পৃথিবীর মানুষের যা প্রয়োজন, সেখানে তাদের জ্ঞান, তাদের কারিগরি, তাদের প্রযুক্তি, তাদের পেশাগত, এই সব ডাইমেনশানে বলা যায় যে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি, যেন তারা রোগীদেরকে বুঝতে পারে, রোগীদের সাথে সুসম্পর্ক স্থাপন করতে পারে এবং রোগীদেরকে তারা সুন্দরভাবে যত্ন নিতে পারে। সেটাই আমি সবসময় আমার ছাত্রদেরকে আমি অনুপ্রাণিত করে থাকি। রাইট, অসাধারণ স্যার, অসাধারণ। স্যার, আপনি আপনার কর্মজীবন জুড়ে চিকিৎসা ক্ষেত্রটি কিভাবে বিকশিত হতে দেখেছেন, যদি একটু বলতেন। আপনার এই জানার বিষয়টা বহু মাত্রা আছে। একটা হলো আমার ব্যক্তিগতভাবে আমার যে বিকাশ, ধরেন আমি গ্র্যাজুয়েশন করলাম, তারপরে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছি, সেখানে আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি এবং এভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী এবং সাধারণ মানুষের সেবা দিয়েছি। তারপরে আমার সুযোগ হয়েছে ইউনাইটেড নেশনের হসপিটালে কাজ করার জন্য, জাতিসংঘ মিশনে। এভাবে আমার ব্যক্তিগত যে বিকাশটা বলা যায় ধারাবাহিকতায় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন মাল্টিন্যাশনাল হসপিটালগুলোতে কাজ করেছি। এভাবে আমার গ্রুমিংটা হয়ে আমি আজকে এই পর্যায়ে এসেছি বলতে পারেন। অসাধারণ স্যার। একজন ডাক্তার অথবা অধ্যাপক হতে আগ্রহী ছেলে মেয়েদের আপনি কি পরামর্শ দেবেন আপনার জায়গা থেকে? চমৎকার প্রশ্ন করেছেন। আমি বিশেষ করে যারা তরুণ, যারা ছাত্র আছে, যারা ডাক্তার হতে চায় বা ডাক্তারদের ভিতরে যারা একাডেমিক ফিল্ডে আসতে চায়, তাদের আমি বলবো যে প্রথম তাদেরকে তাদের জীবনের লক্ষ্য ঠিক করা। তারা ডাক্তারি একটা অত্যন্ত নোবেল প্রফেশন এবং তারা সেই জন্য তাদের কমিটমেন্ট থাকতে হবে। এই জন্য তাদের ফোকাসটা যদি তারা ফিক্স করে তার প্রস্তুতি নেয়, তাদের জ্ঞান অর্জন, তাদের প্রয়োজনীয় স্কিল যেগুলো রুগীর সেবার জন্য প্রয়োজন, রুগীর সাথে কমিউনিকেশনের জন্য যে সমস্ত টেকনিকগুলা, সফট স্কিল আমরা বলি এবং হার্ড স্কিল, এগুলো তারা যখন, এবং এর চেয়ে পাশাপাশি এইগুলো অনুশীলন করতে হয় যারা অভিজ্ঞ পেশাগত তাদের সাথে থেকে। এভাবেই আমি মনে করি একজন দীর্ঘ পথ পরিক্রমা চলতে গিয়ে এরকম একজন পর্যায়ে তারা নিজেদেরকে উন্নীত করতে পারে। রাইট স্যার, খুবই সুন্দর বলেছেন। আমি যতদূর জানি, মানে আপনার লাইফস্টাইল আমি যতটা জেনেছি আপনার কাছ থেকে, তাতে আমার জানার ভীষণ আগ্রহ যে আপনি কিভাবে একটি স্বাস্থ্যকর কর্মজীবনের ভারসাম্য বজায় রাখেন। জি, অনেক ধন্যবাদ। সবাইকেই আসলে ভারসাম্যপূর্ণভাবে চলতে হয় আমাদের জীবনের বিভিন্ন অংশ। আমরা এজ এ পার্সন, এজ এ ডক্টর, এজ এ এমপ্লয়ি, এজ এ লিডার, অনেকগুলো রোল থাকে একজন মানুষের। এই সবগুলো যেন আমি বলবো প্রথমে দরকার হলো সুনির্দিষ্ট পরিকল্পনা, নিজেকে গুছিয়ে নেয়া। আপনি যদি গুছিয়ে নেন আপনার কাজ, আপনার লক্ষ্য এবং সেগুলোর সাথে আপনি সুন্দর করে সাদুচ্ছক বজায় রাখেন, এবং সেখানে আমি মনে করি একটা ভারসাম্যপূর্ণ জীবন গড়া সম্ভব। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। প্রযুক্তি কিভাবে ঔষধ এবং শিক্ষা উভয় ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে, স্যার যদি একটু বলতেন। আপনি একটা সুন্দর এবং অসাধারণ প্রশ্ন করেছেন এবং অত্যন্ত সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। আপনারা জানেন যে এই শতকে যে টেকনোলজির যে মহাবিপ্লব ঘটেছে, তার সবাইকে, শিশু থেকে বৃদ্ধ এবং জীবনের সকল স্তরে এটা ইম্প্যাক্ট রেখেছে, আমাদের জীবনে পরিবর্তন এনেছে। জি। তো সেখানে আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আজ থেকে ধরেন 30 থেকে 40 বছর আগে আমরা অনেক রোগ সম্পর্কে, তার রোগ নির্ণয় সম্পর্কে এবং রোগের চিকিৎসা সম্পর্কে আমাদের ধারণা ছিল না।
আজকে সেই প্রযুক্তির উন্নতি আমরা এমন পর্যায়ে গিয়েছি যে মানুষের শরীরে যে সেল এবং তার সাবসেলুলার লেভেলে যদি কোনো ডিফেক্ট থাকে সেটারও নিরাময়ের জন্য আপনারা জানেন যে জিন থেরাপি, এই ধরনের আরও অনেক নতুন নতুন টেকনোলজি আজকে আবিষ্কৃত হয়েছে মানুষের নিয়ন্ত্রণে, যার মাধ্যমে আমরা মানুষকে উপকার করতে পারি। টেকনোলজি এইভাবে আমাদের জীবনকে দারুণভাবে প্রভাবিত করেছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। স্যার, আপনার ভবিষ্যৎ কর্মজীবনের লক্ষ্যগুলো কি এবং আগামী বছরগুলিতে আপনি কিভাবে ঔষধ এবং একাডেমিক ক্ষেত্রে অবদান রাখার পরিকল্পনা করেছেন? আমি আমার জীবনের অভিজ্ঞতার এই পর্যায়ে এসে আমি মনে করি আই হ্যাভ টু লিভ এ লিগেসি। এখন এই লিগেসিটার সাধারণ অর্থে দুটো দিক আছে, একটা হলো জেনেটিক লিগেসি আর একটা হলো প্রফেশনাল লিগেসি। তা আমি আমার প্রফেশনাল লিগেসি, আমার আজকে যারা আমার ছাত্র আছে তাদেরকে আমি গড়ে তুলছি, তাদেরকে অনুপ্রাণিত করছি, তারা যেন যোগ্য ডাক্তার হয় এবং হেলথ ইন্ডাস্ট্রিতে তারা নেতৃত্ব দিতে পারে, এটা একটা বলতে পারে। আর একটা লিগেসি যেটা ইন জেনারেল বলা যায় যে আমার দায়িত্ব সমাজের প্রতি, কারণ সমাজের ত্যাগের মাধ্যমে আমি আজকে এই পর্যায়ে উন্নীত হয়েছি। আপনি জানেন স্বাস্থ্য একটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু বাংলাদেশে এই স্বাস্থ্য খাত অত্যন্ত অবহেলিত। ইভেন সাধারণ কনজিউমাররা তাদের এই রাইট সম্পর্কে পুরোপুরি অবহিত নয়। আমার আকাঙ্ক্ষা আছে বাংলাদেশের স্বাস্থ্য অর্থনীতি নিয়ে এবং মানুষের স্বাস্থ্য অধিকার নিয়ে জনসচেতনমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর আপনার সিদ্ধান্ত স্যার। এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের দেশের জন্য এবং আমাদের মতো যারা নাগরিক আছেন তাদের সবার জন্য অনেক বড় পাওয়া। সর্বশেষ প্রশ্ন স্যার, এ প্রজন্মের ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি কিভাবে তারা তাদের সময়কে মূল্যায়ন করে নিজের জীবনকে সাজাতে পারে এবং নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গড়তে পারে, একজন ডাক্তার হিসাবে যদি এ ব্যাপারে কিছু পরামর্শ দিতেন? জি, ধন্যবাদ। আপনার প্রশ্নটা অনেক বিষয় এখানে ইনক্লুড করেছে, তো আমি এটাকে দুইভাবে বলবো। একটা হলো স্বাস্থ্য আর একটা হলো কেরিয়ার। আমি বলেছি যে স্বাস্থ্য এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ যদি বলেন এক নাম্বার, আমি বলবো মানুষের স্বাস্থ্য। মানুষের স্বাস্থ্য যদি ঠিক থাকে মানুষ সারা পৃথিবী জয় করতে পারে। আর একজন মানুষ অসুস্থ হলে পরে তার কাছে জীবনের হয়ে পড়ে অর্থহীন। এই জন্য আমি মনে করি যে এই স্বাস্থ্যের ব্যাপারে আমাদের অ্যাওয়ারনেসটা পার্সোনাল, আমরা যথাযথ ধারণা কিভাবে স্বাস্থ্যের পরিচর্যা করা যায়। আপনি জানেন যে একটা গাছের পরিচর্যা করলে এটা অনেক বিশাল হয়, সেখানে অনেক পাতা হয়, ফুল হয়, ফল দেয়, কিন্তু যথাযথ পরিচর্যা না করলে এটা অকালে মরে যায়। ঠিক মানুষের স্বাস্থ্য এমন, এটা যত্ন নিতে হবে, কিন্তু আমরা এই ব্যাপারে আমাদের যথাযথ ধারণা নেই। এটা আমি বলবো যে আজকে যারা তরুণ আছে তারা তাদের স্বাস্থ্যের ব্যাপারে, আপনারা জানেন যে এটা হলো একটা দিক। আর দ্বিতীয় হলো কেরিয়ারের বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে পৃথিবীতে বিশেষ করে মিডিয়ার অসংখ্য ইনফ্লুয়েন্স আমাদের জীবনে, যার কারণে আমরা অনেকে আমাদের লক্ষ্য স্থির করতে পারি না, আমরা সমাজ এবং মিডিয়ার মাধ্যমে ইনফ্লুয়েন্স হই। আমি বলবো যে আমরা আমাদের জীবনের লক্ষ্যকে নির্দিষ্ট করে আমরা যদি ফোকাস করে তারপর আমরা ক্রমাগত কাজ করি, আমরা সবাই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। আমি মনে করি আমার উপদেশ থাকবে আজকে যারা তরুণ প্রজন্ম আছে এই বিষয়টা তারা সিরিয়াসলি দেখা। আজকে আমরা যে সামাজিক মিডিয়ার মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্স হয়ে আমরা আমাদের সময়গুলো কিভাবে হারিয়ে ফেলছি, আমরা প্রোক্রাস্টিনেশনে আমরা নিজেদেরকে এঙ্গেজ করছি, যার কারণে আমরা অনেকেই জীবনে সফল হতে পারছি না। অসাধারণ স্যার, খুবই মূল্যবান কথা বলেছেন। এবার একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার সংসার জীবন কত বছর? আমাদের বিবাহিত জীবন যদি বলেন সেটা হলো 36 বছর। আচ্ছা, অনেক দিন, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে একটা কোশ্চেন, আমার মানে কোশ্চেন বলে ভুল হবে, আমার জানার আর কি আগ্রহ এবং যারা শুনবেন তাদের সবারই। আপনার দীর্ঘ জীবনে পথ চলার জীবন সঙ্গিনী আমাদের ম্যাডাম, আপনার লাইফের সফলতার পেছনে ম্যাডামের ভূমিকা কতখানি ছিল যদি একটু বলতেন? জি, ধন্যবাদ। প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে নারীদের অবদান থাকে, এটা সর্বজন স্বীকৃত এবং সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য।
আমার স্ত্রী, তিনি সবসময় আমাকে ছায় মতো আগলিয়ে রেখেছেন, সবসময় আমাকে সমর্থন জুগিয়েছেন, যে কোনো প্রতিকূল পরিবেশে তিনি ধৈর্য ধরেছেন। আমি মনে করি তিনি অত্যন্ত বিদুষী এবং সহায়ক, যার কারণে আমার সকল প্রতিকূলতা উতরিয়ে আজকে এই পর্যায়ে আসা অনেক সহজ হয়েছে। একদম সঠিক বলেছেন স্যার, সত্যি ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যতদূর জানি স্যার, আপনার এক ছেলে এক মেয়ে, তো তারা বর্তমানে কে কোথায় কি করছে যদি একটু বলতেন প্লিজ। ধন্যবাদ। জি, আমি 2 সন্তানের জনক। আমার মেয়ে বড়, সে পড়াশোনা করেছে, মূলত গ্রাজুয়েশন করেছে ল ফিল্ডে, তারপর সে MBA করেছে আপনার ইউনাইটেড স্টেটসের টেক্সাস থেকে। আচ্ছা। এবং সে সেখানে বিভিন্ন সোশ্যাল এম্পাওয়ারমেন্টের উপর কাজ করছে, এবং তার বিভিন্ন শখ আছে, পেইন্টিংস অ্যান্ড আদার অ্যাক্টিভিটি, এতে সে এনগেজ। আর আমার ছেলে সে গ্রাজুয়েশন করেছে মালয়েশিয়া থেকে, পরবর্তীতে সে বিজনেসে মাস্টার্স করেছে কানাডা থেকে, পরবর্তীতে কানাডায় একটি ব্যাংকে সে কর্মরত আছে। মাশাআল্লাহ, অসাধারণ, খুবই সুন্দর। আসলে আমি যতটা শুনেছি, এই স্বল্প সময়ের মধ্যে তো একজন মানুষের সব কিছু জানা যায় না। তার মধ্যে দিয়ে আমার যেটা মনে হচ্ছে, সত্যি কথা যেটা, যে স্যার আপনি আসলে একজন সফল ব্যক্তি, একজন সফল বাবা এবং একজন সফল শিক্ষক। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের অনেক কিছু শেখার আছে, আসলে জানার আছে। তো সত্য কথা বলতে কি স্যার, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনি অনেক ব্যস্ত, তার মাঝেও যে আজকে আপনি একটু সময় বের করেছেন, এজন্য আমি সত্যি কৃতজ্ঞ এবং আমি অনেক ধন্য স্যার। আপনাকে অনেক ধন্যবাদ আমার ব্যাপারে আপনার আগ্রহের জন্য, এবং আমি মনে করি আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে অনেকেই অনুপ্রাণিত হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণে স্যারের অনেক মূল্যবান কথা শুনলাম এবং জানলাম। আমি নিজেও অনেক শিখেছি, অনেক জেনেছি, এবং আমার বিশ্বাস আপনাদের অনেক ভালো লাগবে, এবং এই প্রজন্মে যেসব ছেলেমেয়েরা আছে তাদের কাছেও অনেকটা ভালো লাগবে। এবং আমার বিশ্বাস যে মিনিমাম একজন ছেলে একটা মেয়ে যদি স্যারের এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হয়, নিজেদেরকে একটু বদলাবে বা এরকম চিন্তা থাকে, তাহলে আমার আজকের এই ভিডিওটা সার্থক আমি মনে করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।